চরিত্র না হোক, অন্তত দুশ্চরিত্র দিন একটা। সত্যজিৎকে এমন আবদার স্বয়ং তিনিই করতে পারেন। আর সেই মন্দার বসের এখন বাজার মন্দা চলছে। একসময় একজন আলাপিকে নিজের পরিচয় দিয়েছিলেন ঠিক এইভাবে। কিন্তু কি হয়েছিল সেদিন? সত্যজিৎ রায়কে তিনি এমন আবদার করেছিলেন। প্রিয় বন্ধু, আমি তোমার সুতপন, আর আমার পডকাস্টে তুমি শুনছ কথায় কথায়। আজ শুধুমাত্র তোমাকেই শোনাবো সত্যজিৎ রায়কে কামু মুখোপাধ্যায় কেন বলেছিলেন চরিত্র না হোক, অন্তত দুশ্চরিত্র দিন একটা। কি ছিল এর পেছনে গূঢ় রহস্য, বা কি ছিল স্বয়ং সত্যজিৎ রায়ের সঙ্গে একমাত্র কামু মুখোপাধ্যায়ের সেই গোপন আন্ডারস্ট্যান্ডিং, যার জন্য এমন স্পর্ধার সঙ্গে তিনি বারবার আবদার করতেন। এই স্পর্ধার পেছনে, এই আবদারের পেছনে রহস্য কী ছিল? আর কেনই বা এই একমাত্র মন্দার বোস মানে কামু মুখার্জির আবদারকে স্বয়ং সত্যজিৎ রায় সারা জীবনে কোনোদিন ফেলতে পারেননি? তাহলে সেই কথাটাই শেয়ার করি। আর যদি বন্ধু হও তাহলে নিশ্চয়ই তুমি স্কিপ করবে না। সোনার কেল্লায় অসাধারণ মন্দার বোসের চরিত্র যিনি ফুটিয়ে তুলেছিলেন, সেই কামু মুখোপাধ্যায় শুধুমাত্র অভিনয়টাই যে ভালো করতেন এবং অভিনয়টাই যে তার একমাত্র গুণ ছিল তা নয়। তিনি একদিকে ছিলেন রসিক মানুষ, প্যানিং, শব্দ নিয়ে জব্দ করতে বা শব্দ নিয়ে খেলা করতে বা শব্দপ্রিয়তা ছিল তার একটা অন্যতম বিশেষ গুণ। তিনি যেমন শব্দকে ভালোবাসতেন, তেমনি ভালোবাসতেন মানুষকে। নানা গুণের পারদর্শী মানুষ ছিলেন এই কামু মুখোপাধ্যায়। কি যে কাজ তার দ্বারা হবে না, মানে অসম্ভব কথাটা তার অভিধানেই নেই। তখন সত্যজিৎ রায় কালী টেম্পল রোডের বাড়িতে। একদিন কলিং বেল টিপলে একজন বেঁটে লোক দরজা খুলে দিল, আর একেবারে বাজখাঁই গলায় জিজ্ঞাসা করলেন, যার সাথে দেখা করতে এসেছি তিনি তো শুনেছি 6.5 ফুট, আরে তুমি কে হে বাবা? একেবারে আওয়াজের চোটে স্বয়ং সত্যজিৎ রায় বেরিয়ে এলেন, আর দেখা মাত্রই কামু মুখোপাধ্যায় বলে উঠলেন, আমার নাম কামু মুখার্জি, আপনার সিনেমায় অভিনয় করতে চাই। সত্যজিৎ রায় জানালেন, এখন তো কোনো সুযোগ নেই। কামু মুখোপাধ্যায় বললেন, কিন্তু নিশ্চয়ই একদিন আসবে, বলেই উধাও। পরে কামু মুখোপাধ্যায়ের কথাই কিন্তু একেবারে অক্ষরে অক্ষরে ফলে গেল। সত্যজিৎ রায় নিজে তাকে ডেকে নিলেন চারুলতায় ছোট্ট একটা রোলের জন্য। সেখানে সেই অসাধারণ প্রেজেন্স, এবং তারপর তো গোটা ইউনিটের এবং রায় পরিবারের একদম একেবারে সদস্যই হয়ে গেলেন কামু মুখার্জি। তখন শুধুমাত্র তার কাছে একজন সাধারণ আর্টিস্ট নন। এইখানে একটা কথা বলি বন্ধু, সত্যজিৎ রায়ের প্রথম ছবি পথের পাঁচালী, মানে একটা সময় হয়েছিল না যে ছবিটা বন্ধই হয়ে যাবে, হবে না ছবিটা। তারপরে এগিয়ে এলেন পশ্চিমবঙ্গের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়, কিশোর কুমার, এবং অবশ্যই একেবারে ডুবন্ত অবস্থা থেকে তুলে ধরলেন, একেবারে বুকে করে আঁকড়ে ধরলেন আরেকজন মানুষ পথের পাঁচালীর জন্য। তিনি কিন্তু সত্যজিৎ রায়কে না জানিয়ে এবং সত্যজিৎ রায়ের স্ত্রীর সঙ্গে পরামর্শ করে, সত্যজিৎ রায়ের স্ত্রীর একান্ত ইচ্ছেকে সঙ্গে করে বিজয়া রায়ের বিয়ের গহনা পর্যন্ত বিক্রি করে, বাড়ি বাড়ি ভিক্ষে করে টাকা জোগাড় করতে শুরু করলেন। এবং পথের পাঁচালী শুরু হবার সঙ্গে সঙ্গেই তার জীবনেও কিন্তু শুরু হয়ে গেল নতুন অধ্যায়। আর এরই সঙ্গে তিনি জুড়ে গেলেন গোটা রায় পরিবারের সঙ্গে। আর সেই মানুষটার নাম কামু মুখোপাধ্যায়। আসলে একটা ভালো ছবি কি এমনি হয়? ভালো মানসিকতা না থাকলে ভালো কাজ কখনো তৈরি হয় না। কামু মুখোপাধ্যায় বলতেন, এই পৃথিবীতে বেশিরভাগ মানুষই EEE, এন্ট্রান্স, এক্সপায়ারি, এক্সিট। খুব কম লোক HHH এর দলে, মানে হেড, হ্যান্ড আর হার্ট। আর তার দেখায় একমাত্র HHH হলেন সত্যজিৎ রায়। কথাটা যে তিনি একটুও বাড়িয়ে বলেননি তার বলার অপেক্ষা রাখে না। গুপি গাইন বাঘাবাইন ছবিতে একাধিক চরিত্রে অভিনয়ের পাশাপাশি গানও গেয়েছিলেন তিনি। ভাবো, একজন মানুষ গান গাইতে চাইছেন যিনি গায়ক নন এবং গায়ক হবার জন্য আসেনও নি, তার গান সত্যজিৎ রায়ের হাতে পাশ হলো। সেই গান বিখ্যাত, আছো যেতা যত আমির ও ওমরা হোমরা চোমরা। হীরক রাজার দেশেতে দ্বাররক্ষী হয়ে বাঁধা অবস্থায় এই ল্যাম্পপোস্টের মতো পড়ে যাওয়াটা
অত্যন্ত সহজ ছিল না। জয়বাবা ফেলুনাতে অর্জুন হবার প্রস্তাব দিয়েছিলেন এবং ঠিক করেছিলেন নিজেই করবেন নাইফ থ্রোয়িং। শুনে সন্তোষ দত্ত তো একেবারে আত্মারাম খাঁচা। এই রকমই একজন সিরিয়াস অথচ রসিক মানুষ ছিলেন কামু মুখোপাধ্যায়। সোনার কেল্লায় নকল মুকুলের দাদুর ভূমিকায় অভিনয় করেছিলেন স্বয়ং বিমল চ্যাটার্জি। অভিনেতার সাথে প্রথম দেখা করতে গিয়ে সত্যজিৎ রায় তাকে বললেন, আপনাকে দেখতে অনেকটা নজরুলের মতো। পাশেই ছিলেন কামু মুখোপাধ্যায়। সঙ্গে সঙ্গে তিনি বলে উঠলেন, নজরুল নয়, নজরুল নয়, ইনি হলেন বিমরুল। বিমল আর নজরুল মিলিয়ে। ভেবে দেখো সত্যজিৎ রায়ের অবস্থা কীরকম তখন। আর ঠিক তেমনই গুপি বাগাতে আহা কি আনন্দ আকাশে বাতাসে গানের শুটিংয়ের মাঝে আকাশ ভরা মেঘের আলো হঠাৎ করে কমে এলো। এটা প্রকৃতির ধর্ম। আউটডোরের শুটিংয়ের একটা বিরাট বড় সমস্যা। প্রকৃতি তো পরিচালক বা প্রডিউসারের নিয়মে চলবে না, ইউনিটের নিয়মে। প্রকৃতি নিজের খেয়ালে চলবেন। পুরো ইউনিট নিয়ে বসে থাকা ছাড়া আর কিচ্ছু করার নেই। কামু গিয়ে সঙ্গে সঙ্গে সত্যজিৎকে বললেন, মানিকদা শুটিং বন্ধ না করে গানের কথা একটু পাল্টে দিলে হয় না? সত্যজিৎ রায় আশ্চর্য হয়ে জানতে চাইলেন কীরকম। কামুর শটান উত্তর, আহা কি আনন্দ ফ্যাকাশে ফ্যাকাশে, আশেপাশে মেঘে ভাসে কত কুৎসিত শোভা চারপাশে। একেবারে হো হো করে হেসে উঠেছিলেন সত্যজিৎ রায়। জীবনের অনেকটা সময় কাটিয়েছিলেন এই কামু মুখোপাধ্যায় তার প্রিয় মানিকদার সাথে, এবং দুঃখের সঙ্গে আবেগ ভালোবাসা মিলিয়ে একেবারে তার ভেতর থেকে উঠে এসেছিল কামু মুখোপাধ্যায়ের হাত দিয়ে সেই 4টে লাইন। যেহেতু আমার জন্ম হলো কয়লা খনিতে, খনির কুলি পারল না কো আমায় চিনিতে, মনের ব্যথা মনে চেপে ঘুরি হেথা সেথা, মানিকদা এক চিনল আমায়, ঘুচল মনের ব্যথা। সত্যি এরই নাম মানিক জোড়। কজন মানুষের জীবনে এইরকম জুটি তৈরি হয় বলতো? আর সেই জন্যই সোনার কেল্লা ছবিতে ডক্টর হাজরাকে একেবারে চারিদিকে পাহাড়ের মাঝখানে, যেখানে পাহাড় ছাড়া এক বিন্দু জলের কোনো দেখাই নেই, তিনি একেবারে নাগরা ফলস অবহেলায় দেখাচ্ছেন। আর তারপরে কি হলো তা তো আর বলার অপেক্ষা রাখে না। শুধু তাই নয়, এতখানি সহজাত কৌতুক তার ভেতর থেকে উঠে আসতো। জীবনের সব কিছুকে তিনি এত সহজ করে নিতে পারতেন, কৌতুক দিয়ে একেবারে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারতেন। আর সেই জন্যই বিজয়া রায় চা বিস্কুট দিতে এলে বলতে পারেন, বৌদি বিস্কুটগুলোতে কি আলাদা করে সাইলেন্সার লাগিয়েছেন? পরবর্তী সিনেমায় সবাই তো একটা করে রোল পেয়েছেন, কিন্তু কামুর নেই। তাই কামু মুখোপাধ্যায় স্পর্ধার সঙ্গে একমাত্র বলতে পারেন, মানিকদা চরিত্র না হোক অন্তত দুশ্চরিত্র দিন একটা। ষাঁড় খুঁজে নিয়ে আসা হোক, ওই এলাহাবাদের পরিবেশে অচেনা অজানা জায়গায় অত পাবলিককে রুখে দেওয়া, জ্যান্ত বিছে ধরা হোক, জাগলিং। কামু একেবারে, কামু ইজ দ্য বেস্ট। কামুর ধারে কাছে একেবারে কেউ নেই। হারুনের চরিত্র করে অত্যন্ত খুশি হয়েছিলেন তিনি, এবং হারুন চরিত্রটাও বোধহয় ইতিহাসে লেখা রয়েছিল তারই জন্য। কজন মানির মান দিতে পারে, মান দেওয়া এবং নেওয়া তারাই তৈরি করতে পেরেছিলেন। ভাবতে পারো একজন সাধারণ মানুষের জন্য একটা গোটা ছবি স্ক্রিপ্ট তিনি তৈরি করে সম্পূর্ণ আয়োজন তৈরি করে গিয়েছিলেন ফটিক চাঁদের। কিন্তু দুর্ভাগ্য, এই সম্মানটা তিনি নিজে হাতে দিতে পারেননি, কারণ ছবিটা পরিচালনা করবার মতো সত্যজিৎ রায়ের শরীর আর সায় দিল না। পরে ফটিক চাঁদ পরিচালনা করলেন সত্যজিৎ রায়ের ছেলে। সারা পৃথিবীর ইতিহাসে খুঁজে পাওয়া যায় একজন অত্যন্ত সাধারণ মানুষের জন্য। মানুষ তো বড় মানুষেরা, বিশেষ করে বড় মানুষেরা বেশিরভাগ মানুষকে তারা চাকর হিসাবেই ব্যবহার করে। এইরকম সম্মান দেয় কজন? আর সেই জন্যই সত্যজিৎ রায় জন্ম হয়। আমার খুব মনে পড়ছে, আমি তখন ছাত্র। সত্যজিৎ রায় যখন মারা গেলেন, দেশ পত্রিকায় তখন বড় করে সত্যজিৎ রায়কে নিয়ে স্পেশাল ইস্যু বেরোলো, এবং তাতে লেখা হলো হেডলাইনটা যে আমরা সবাই ছোট, একমাত্র তিনিই বড়। সোনার কেল্লার শুটিং পর্বে একটা রাতে দেখা গেল আড্ডায় সিগারেট শেষ। একমাত্র ভরসা মানিকদা,
কিন্তু মানিকদার কাছ থেকে সিগারেট চাইবে কে? অনেক জোরাজুরি করে, কারণ ইউনিটের সবাই বোঝে যে কামু ছাড়া পৃথিবীর কারোর এই সাধ্য নেই সত্যজিৎ রায়ের কাছ থেকে সিগারেট চেয়ে খাওয়ার। তাই অনেক জোরাজুরি করে কায়দা করে কামুকে রাজি করা গেল। সেই ঘুমিয়ে পড়া মানিকদার ঘর থেকে সিগারেট চুরি আনতে তাকে রাজি করানো হয়। একেবারে বেড়ালের মতো নিঃশব্দে কামু যখন ওপাশ ফিরে ঘুমানো সত্যজিৎ রায়ের ঘরে প্যাকেট থেকে সিগারেট বের করছেন, একেবারে ব্যারিটন গলা ভেসে এলো, কামু, কালকের বাথরুমের জন্য অন্তত একটা রেখো। কামু তো একেবারে তড়িঘড়ি করে পালিয়ে বেঁচেছিলেন। আরও একটা ঘটনা বলি, সত্যজিৎ রায় কিন্তু কোনো দিন নিজের ছবির পোস্টার, ক্যালিগ্রাফি ইত্যাদি কোনো কাজ, এমনকি লেখা পর্যন্ত কাউকে দিয়ে করেননি, তিনি নিজেই করতেন। কিন্তু যখন গভীর চিন্তায় মগ্ন ঘরের বাইরের পোস্টার নিয়ে, ঠিক এই রকম সময় কামু মুখোপাধ্যায় একটা উপায় বাতলালেন তার মানিকদাকে। মানিকদা, এরকম করে দিন তো, ঘরে বাইরে বাই রে, বিওয়াই বাই আর এ ওয়াই রে। সত্যজিৎ রায় সেটা না করলেও হাসবেন না কি করবেন ভাবতে পারছেন না, যদিও অত্যন্ত প্রশংসা করেছিলেন কামুর এই শব্দ চয়ন ক্ষমতা বা শব্দ দক্ষতায়। অন্যদিকে মগনলালের বজরাজ ছবি তুলতে ক্যামেরা যখন গম্বুজের মাথার ওপর বসানো হয়েছে, মানে যাকে বলা হয় সিনেমার ভাষায় টিলটপ ক্যামেরা, সেখানে পায়রার নানা রকম কীর্তিকলাপ, মানে সোজা কথায় পায়রায় হেগে রেখেছে। সাদা, কালো, খয়েরি, সবুজ, ধূসর রং দিয়ে একটা অদ্ভুত একটা চিত্রকল্প তৈরি হয়েছে। সত্যজিৎ রায় দেখে আচমকা বলে উঠলেন, আরে এই যে দেখছি ভিস্টা ভিশন। কামু অমনি পাশে ছিলেন, সঙ্গে সঙ্গে তার তাৎক্ষণিক সংযোজন, একটা ইনসার্ট মেরে দিলেন। ভিস্টা ভিশন না বলে বলুন ভিস্টা ভীষণ। আর এই সত্যজিৎ রায় চলে যাবার সময় গোটা যাত্রাপথে তার পায়ের কাছে বসে হাউ হাউ করে বাচ্চাদের মতো কেঁদেছিলেন এই মানুষটি, যাকে সত্যজিৎ রায় যেদিন থেকে কাছে পেয়েছিলেন তারপর আস্তে আস্তে একেবারে ভাইয়ের মতো বললে কম বলা হবে, সন্তানের মতো একেবারে আগলে রেখেছিলেন। এবং শুধু সত্যজিৎ রায়কে নয়, উল্টো দিক থেকে সত্যজিৎ রায়ের পুরো পরিবারটাকে কামু মুখোপাধ্যায় একেবারে বুকে করে আগলে রেখেছিলেন। মানির মান দুজনেই দুজনকে দিয়েছিলেন। ওই যে আগে বললাম না, এমন সম্মান কজন দিতে পারে, মানুষ তো সুযোগে ধান্দায় কাজ করিয়ে নেন। এখানে আরেকটা কথা এর সঙ্গে বলবো, কিছুদিন আগে একটা ঘটনা, অনেক দিন ধরে সেটা নিয়ে কেস চলছিল এবং অবশেষে সমস্যাটার সমাধান হয়ে যায়। বিড়লাদের সম্পত্তি নিয়ে বিরাট কেস কামারি। বিড়লার প্রধান মালিক মারা যাওয়ার পরে তারপরে তার সম্পত্তি নাকি বিড়লাদের এক চাকর ভৃত্য নাকি বেনামি করে লিখিয়ে নিয়েছেন। এবং প্রবলেমটা সলভ হলো, মিটলো। আলটিমেটলি দেখা গেল বিড়লা কোম্পানির যা সম্পত্তি, পুরো কত সম্পত্তি হতে পারে, এবং সেই সম্পত্তি তাদের সেই চাকরকেই কিন্তু দান করেছেন। কেন? তারা সন্তান হিসেবে তাকে মনে রেখেছিলেন। তাহলে কতখানি যোগ্য হলে একজন মানুষ এত হাজার হাজার কোটি টাকার সম্পত্তি দিতে পারে? নির্ভেজাল ভালোবাসা নিশ্চয়ই একেবারে দূরবীন দিয়ে দেখার মতো, কিন্তু ভালোবাসা আজও মানুষ মানুষকে দেয়, এবং সেই জন্যই পৃথিবীটা আজও সবুজ হয়ে আছে। এই পর্যন্তই বন্ধু, কেমন লাগলো অবশ্যই জানাবে, সঙ্গে থাকবে। সববার আগে তুমি ভালোবেসো, তুমি নিজে ভালো থেকো। টাটা।